ওকে, আজকে আমাদের টপিক হচ্ছে আর্গোনমিক্স। আমাদের ME461 এর আপাতত আমার তরফ থেকে এটা লাস্ট লেকচার। আর্গোনমিক্স কে বলা হচ্ছে হিউম্যান ফ্যাক্টর ইঞ্জিনিয়ারিং। হিউম্যান ফ্যাক্টর ইঞ্জিনিয়ারিং আমরা এ পর্যন্ত প্রোডাকশন অপারেশন ম্যানেজমেন্টে যতগুলো আলোচনা করেছি, মোস্ট অফ দি কেসেস প্রোডাকশন রিলেটেড। প্রোডাকশনের লেআউট, লোকেশন, প্রোডাকশনের ইনভেন্টরি, এমআরপি, তারপরে ফোরকাস্টিং, দেন তোমার টাইম এন্ড মোশন স্টাডি, এগুলো পড়ে এসেছি। আজকে আমরা দেখব একটা মেশিনের সাথে, একটা টুলের সাথে একজন ওয়ার্কারের যে রিলেশন, সেইটা দেখব যে একজন ওয়ার্কার কিভাবে একটা টুলকে বা একটা মেশিনের সাথে ইন্টারাক্ট করতে পারে এবং সেখানে কোন কোন ফ্যাক্টর গুলো আছে। এবং এইখানে আমাদের অবজেক্টিভ হচ্ছে আমার যে ওয়ার্কার গুলো কাজ করবে তাদের ম্যাক্সিমাম এফিশিয়েন্ট টা পারফরমেন্সটা আসতে হবে। ম্যাক্সিমাম এফিশিয়েন্ট পারফরমেন্স তখনই আসবে যখন ওয়ার্কারটা সুস্থ থাকবে, স্যাটিসফাইড থাকবে। হ্যাঁ, স্যাটিসফাইড থাকার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে তার জব স্যাটিসফ্যাকশন, সেটা একদম ডিফারেন্ট ইস্যু। তার স্যালারি, তার অন্যান্য ফ্যাসিলিটিস, সেটা একদম ডিফারেন্ট ইস্যু। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি যে একটা ইন্ডাস্ট্রিতে একজন ওয়ার্কার কিভাবে সুস্থ থেকে মোস্ট এফিশিয়েন্ট ওয়েতে পারফর্ম করতে পারবে। এই যে সুস্থ থাকাটা, এইটা কিসের কিসের উপর নির্ভরশীল, এবং এই সুস্থতাটা আমার ইন্ডাস্ট্রির মধ্যে যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে, যে মেশিনারিজ গুলো আছে, বা যে এনভায়রনমেন্ট আছে, এইটার উপর কতটুকু ডিপেন্ডেন্ট, সেই বিষয়গুলো সম্পর্কে আজকে আমরা জানবো। এবং সেই অংশটুকুকেই বলা হচ্ছে আর্গোনমিক্স, সায়েন্স অফ ফিটিং দ্য জব টু দ্য ওয়ার্কার। ফিটিং দ্য জব টু দ্য ওয়ার্কার, কিভাবে কাজটা হবে, এই জিনিসটা সম্পর্কে আমরা জানবো। ওয়ার্কারের সাথে আমার জবের যে অ্যাটাচমেন্ট, ঠিক আছে, সেইটা নিয়ে আলোচনা আসলে আর্গোনমিক্সে। বায়োমেকানিক্স এখানে আছে এর সাথে। আমরা বায়োমেকানিক্স যদি ডেফিনিশনটা দেখি, সায়েন্স অফ মেজারিং দ্য অ্যামাউন্ট অফ ফোর্স পুট অন দ্য মাসলস এন্ড জয়েন্টস অফ পিপল ওয়েন ওয়ার্কিং ইন ডিফারেন্ট পজিশনস। তুমি খুবই স্বাভাবিকলি চিন্তা করো, তোমার হাতের, তোমার রাইট হ্যান্ড যদি তোমার প্রিন্সিপাল হ্যান্ড হয়, সেক্ষেত্রে তুমি এই রাইট হ্যান্ডটা কি তোমার সব পজিশনে রেখেই কি তুমি ম্যাক্সিমাম ফোর্সটা এক্সার্ট করতে পারবে রাইট হ্যান্ডে? অবশ্যই নয়। এটা এক এক পজিশনে তার মাসেলের উপরে এক এক রকম ম্যাক্সিমাম ফোর্স অ্যাপ্লিকেবল। এটা আমরা বুঝি খুব সিম্পলি। তোমার যেখানে বসে তুমি জাস্ট শুধু হাতটা স্ট্রেচ করো, সামনের দিকে একবার করো, মাথার উপরে একবার তোলো, ডানে নাও, পিঠের পিছনে নাও, জাস্ট শুধু চিন্তা করো, তুমি কিন্তু একই রকম ফোর্স সব জায়গায় দিতে পারবা না। সো বায়োমেকানিক্স এই চিন্তাটাই করছে যে কতটুকু ফোর্স তুমি দিতে পারো বিভিন্ন ওয়ার্কিং পজিশনে, তোমার মাসেলসে এবং জয়েন্টসে। বায়োমেকানিক্স এটা নিয়ে কাজ করছে। আর কি আছে এখানে? স্ট্যাটিক একটা অপশন আছে, হোল্ডিং ওয়ান অবজেক্ট আর বডি পার্ট ইন ওয়ান পজিশন ফর অ্যান এক্সটেন্ডেড পিরিয়ড। মানে তুমি এই হাত, তোমার ম্যাক্সিমাম স্ট্রেংথ হাতটা স্ট্রেট করলে আসে, বা হাতটা যখন নর্মাল থাকে, এটা এখানে তুমি ম্যাক্সিমাম স্ট্রেংথ সাপোজ পাও। তুমি এই অবস্থাতে যে কোনো একটা অবজেক্ট কতক্ষণ পর্যন্ত ধরে থাকতে পারবা? কতক্ষণ পর্যন্ত? আর ধরে থাকাই বাদ, তুমি কতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারবা একটা জায়গায়, কতক্ষণ পর্যন্ত তুমি বসে থাকতে পারবা? ঠিক আছে, পার্কিং একটা লটে তুমি কতক্ষণ ধরে বসে থাকবে, একটা বেঞ্চে তুমি কতক্ষণ স্থির হয়ে একদম ওই পজিশনে বসে থাকতে পারবা, একটা মাইক্রোস্কোপে তুমি কতক্ষণ পর্যন্ত একদম পারফেক্ট কনসেন্ট্রেশন দিয়ে দেখতে পারবা। এটা হচ্ছে স্ট্যাটিক। এরপরে যদি ডাইনামিক্স, অ্যান অ্যাক্টিভিটি ক্রিয়েটেড বাই দ্য রিদমিক কনস্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন অফ দ্য মাসলস। ঠিক আছে, ওয়াকিং, কতক্ষণ ধরে তুমি হাঁটতে পারবা আসলে, বা দৌড়াতে পারবা, বা একটা রিপিটেটিভ ওয়ার্ক কতক্ষণ ধরে করতে পারবা। সো দুইটি আমার ইম্পর্টেন্ট। আর্গোনমিক ওয়ার্ক স্টাডি এরিয়াটা খেয়াল করো, ওয়ার্কার্স, টুল, টাস্ক, এনভায়রনমেন্ট, চারটা। ঠিক আছে, ওয়ার্কার হচ্ছে হোয়াট দে ব্রিং টু দ্য জব, টুলস হোয়াট দে ব্রিং টু দ্য ওয়ার্কার, টাস্ক হোয়াট দ্য ওয়ার্কার মাস্ট ডু, এনভায়রনমেন্ট দ্য কন্ডিশন সারাউন্ডিং দ্য ওয়ার্কার এন্ড দ্য টুল। খেয়াল করো এই চারটা লাইনেই, চারটা পয়েন্টেই কিন্তু ওয়ার্কার টার্মটা আছে। প্রথম লাইনটাতে ওয়ার্কার নিজেই আছে ডেফিনিশন, বাকি তিনটাতে কিন্তু ওয়ার্কার টার্মটা আছে। তার মানে কি, টুলস, টাস্ক, এনভায়রনমেন্ট সবকিছুই ওয়ার্কার রিলেটেড যেগুলো হবে, সেইখানে আমার আর্গোনমিকের স্টাডি ফিল্ডটা
এক্সিস্ট করে। খেয়াল করো কোন জায়গায়। হ্যাঁ, এই তিনটা একসাথে যে পয়েন্টটা সেটাই হচ্ছে আর্গোনমিক্স, মানে কি প্রত্যেকটাতে আর্গোনমিক্স আছে, এনভায়রনমেন্টেও আছে, টুলেও আছে, টাস্কেও আছে। ঠিক আছে? তো কি হয়, আমার ইনজুর্ড হতে পারে আমার ওয়ার্কাররা, আমরা কি মানে যারা কাজ করি, যে সমস্ত জায়গায় ইন্ডাস্ট্রিতে যদি কেউ কাজ করে, আমরা যদি ইনজুরি প্রোন কেউ যদি হয়, ইনজুর্ড কেন হয় মানুষ? ডেফিনেটলি তুমি খেয়াল করো, তুমি যে রাতে ঘুমাচ্ছ, মাঝে মাঝে কি হয় তোমার, দেখবা ঘুম থেকে উঠে তোমার হাতটা অনেক ব্যথা করছে এমনি। কারণ কি, তোমার হাত ঘুমের মধ্যে এমন একটা পজিশনে ছিল, মনে করো তোর বডির নিচে চলে গিয়েছে, কোনো কারণে তুমি খেয়াল করতে পারোনি, ঘুম থেকে উঠে দেখবা হাত ব্যথা করছে। তো ওয়ার্কিং এনভায়রনমেন্টে যদি কোনো মানে ইনজুরি আসে, সেই রেজাল্টিং ইনজুরিজ কি কি হতে পারে? কিউমুলেটিভ ট্রমা ডিসঅর্ডার, রিপিটেটিভ স্ট্রেন ইনজুরি, এন্ড কি মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডার, এগুলো হতে পারে। ঠিক আছে? নামগুলো মুখস্থ রাখা জরুরি না, জানা জরুরি। ঠিক আছে? সো কমন কজ গুলো কি কি? এই যে তিন রকমের হচ্ছে, কমন কজ গুলো কি কি? রিপিটেটিভ অর প্রলংড অ্যাক্টিভিটিস, এটা একটা। awkward posture position for an extended time, static postures, vibration, high or low temperatures for an extended time। ঠিক আছে? এবং ফোর্সফুল এক্সারশনস। একটা জিনিস খেয়াল করো, এই এই ইমেজটা আছে, সেটা বাদ দিয়ে তুমি জাস্ট তুমি একটু চিন্তা করো, একটা পার্কে তুমি পা গুলো দুলিয়ে বসে আছো, একটু আউট অফ দ্য বক্স চিন্তা করো, পা ঝুলে রেখে বসে আছো, খেয়াল করবা যে একটু পরে তোমার পা দুটো অটোমেটিক্যালি নড়ছে, সামনে পিছে করছে। অথবা তুমি চেয়ারে বসে আছো, খেয়াল করে দেখো, একটু পরে তুমি পা গুলো কিন্তু এমনি এমনি নাড়াতে থাকবা, মনের অজান্তেই পা নড়ছে। কারণটা কি? কারণটা হচ্ছে এইখানেই তোমার একটা, এই যে স্ট্যাটিক যে সিচুয়েশনটা ছিল, ওই অবস্থাতে তোমার পায়ের যে পজিশন, সেই পায়ের পজিশনটা কি তোমার জন্য আর ভালো হচ্ছে না। ঠিক আছে? তুমি অটোমেটিক্যালি পা নাড়াতে থাকবা, গল্প করছো, পা নড়তেছে, কেন তুমি নিজেও জানো না। ঠিক আছে? সো সেলফ হিলিং যদি হয়ে যায় এইরকম সিচুয়েশনে, সো আবার কি আছে ওখানে, টেম্পারেচারের কথাও কিন্তু বলা আছে, লাইটের কথাও বলা আছে। তুমি একটু উষ্ণ আবহাওয়ায় সবসময় কাজ করতে পারবে না, একটা খুব ঠান্ডা অবস্থাতে সারাক্ষণ কাজ করতে পারবে না, যদি লাইট কম হয় তুমি সেখানে কিন্তু বেশিক্ষণ কাজ করতে পারবে না। তাহলে এগুলোও কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে? সো এখানে দেখানো হচ্ছে আর্গোনমিক স্ট্রেস এরিয়াস কি কি হতে পারে। আই, শোল্ডার, নেক, এলবো, রিস্ট, হিপ, নি, ব্যাক, হ্যান্ড। ঠিক আছে? এগুলো আসতে পারে। তো এই যে মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডার কি কি কারণে হতে পারে সেটা লেখা আছে, সাইন কি কি। ডিক্রিজ রেঞ্জ অফ মোশন, আমি চাইলেই হাতটাকে উপরে তুলতে পারছি না আর। লস অফ ফাংশন, খুব জোরে গ্রিপ করতে পারছি না। ডিফর্মিটি, ক্র্যাম্পিং, আমরা এগুলোর সাথে পরিচিত। লস অফ ব্যালেন্স, ডিক্রিজড গ্রিপ স্ট্রেংথ, খুব কমন কিছু ডিসঅর্ডার এখানে আমরা দেখতে পাচ্ছি। এক্সাম্পলস, আচ্ছা এগুলো তোমরা জাস্ট একটু রিডিং করবা, হ্যাঁ, জাস্ট রিডিং করবা। তো আমার কথা হচ্ছে, আমরা এখান থেকে কি জানতে পারছি বা কি আউটকাম আমাদের, এই যে আমি চেয়ারে বসে আছি, এই চেয়ারটার একটা স্ট্যান্ডার্ড হাইট আছে, এটাই কিন্তু আর্গোনমিক্যাল ডিজাইন। টেবিল, তার একটা স্ট্যান্ডার্ড হাইট আছে, টেবিলটা যদি হাইট একটু বেশি হতো, তুমি হাত রাখার সময় খেয়াল করো, এখন যে পজিশনে হাত রাখছো টেবিলের উপরে, একটা নর্মাল পজিশন, যদি টেবিলের হাইট বেশি হয়, খেয়াল করো তোমার শোল্ডার গুলো কিন্তু অটোমেটিক্যালি উপরে উঠে যাবে, তুমি শোল্ডার উপরে না তুলে কিন্তু হাতগুলোকে উপরে তুলতে পারো না, তাহলে কি এটা তোমার নর্মাল পজিশন নয়, তুমি বেশিক্ষণ এইভাবে হাত রাখতে পারবে না, এটা কিন্তু আর আর্গোনমিক ডিজাইন হলো না। তুমি ইদানিংকালে প্লাস্টিকের চেয়ার গুলোকে খেয়াল করে দেখবা, খুব সুন্দর একদম, তোমার এমন ভাবে একটা বক্স শেপ করা আছে, তোমার বডিটা ওখানে হেলান দিয়ে আরাম পাবে, এটা হচ্ছে আর্গোনমিক ডিজাইন। এটা কিন্তু ট্রায়াল এন্ড এরর কোশ্চেন দিয়ে একটা কেস স্টাডির মাধ্যমে সলভ করে কিন্তু এই ডিজাইন গুলো বাজারে এসছে, এমনি এমনি আসেনি। যে কোনটা বেস্ট সুটেড, তুমি খেয়াল করো, এই যে যারা দূরপাল্লার বাসে যাতায়াত করো, তোমরা যদি কি দেখো, তুমি যেখানে হেলান দিবা বাসের সিটে, খুবই লাক্সারিয়াস বাসের সিটে, কিছু কিছু বাসের সিটের মাথাটা যেখানে রাখবা তুমি,
খেয়াল করবা মাথার দুই পাশে একটি এক্সটেন্ডেড পার্ট আছে, মানে কি সিটের দুই পাশে তুমি মাথাটা চাইলে ডানে বামে রাখতে পারবা। ওটা না থাকলে কি হইতো, ঘাড়টা বাঁকা হয়ে যাবে, ঘাড়ে ব্যথা পাবা। এরপরে খেয়াল করবা বাসের সিট গুলোতে তোমার এই যে কাঁধের পিছনে তোমার নেকে ঠিক পিছনে একটা ছোট্ট একটা পিলো আছে, ঠিক আছে? এটা জাস্ট বিকজ অফ কি আমার আর্গোনমিক কোনো ইনজুরি যাতে এখানে না আসে, আমি যেন কমফোর্টেবল ফিল করি। ওকে, সো এইটা গেল হচ্ছে স্ট্যাটিক অবস্থায়। আমি যদি ডাইনামিক্যালি চিন্তা করি, আমি যদি কোনো কাজ করি সেক্ষেত্রে কি হবে? আমি একটা উঁচু জায়গায় কোনো কাজ করছি, আমি টেবিলের নিচে কোনো কিছু কাজ করছি, আমি সোজা হয়ে কোনো ওয়েট লিফট করছি, হাউ শুড উই ডু দ্যাট? ঠিক আছে, একটা গল্প বলেছিল, আমি সেটার পর একটা ভিডিও দেখাবো তোমাদেরকে। গল্পটা আমাদের স্যার বলেছিল যখন ক্লাস নিয়েছিল, যে ইন্ডাস্ট্রিতে একটা মানে কোকের ইন্ডাস্ট্রি, তো চেইন থেকে কোক গুলো আসছে, সেই ব্যক্তি, আমি এখন দেখাতে পারছি না, দেখাতে পারলে খুব ভালো হতো, যে বাস্কেটটা আসছে সেটাকে সে লিফট করে বামে রাখছে, বামে জাস্ট শুধু চিন্তা করো এরকম স্ট্রেট দাঁড়িয়ে আছে, তোমার লিফট করছে বামে রাখছে, লিফট করছে বামে রাখছে, তাহলে খেয়াল করো যখন লিফট করে বামে রাখছে তখন কিন্তু তার হেভি, তার ওয়েট কিন্তু, তার বডি কিন্তু স্ট্রেসড, যখন রেখে রিলিজ হচ্ছে তখন কিন্তু রেস্ট। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, তোমাকে দিনে 50 বার 60 বার 100 বার 150 বার 200 বার সে এই লেফট মোশনটা করছে, কয়দিন পর দেখা গেল তার কোমরে ব্যথা, প্রতিদিন ওষুধ খায়, ডাক্তার দেখায়, ব্যথা যায় না, ওষুধ খায়, ডাক্তার দেখায়, ব্যথা যায় না। পরে যখন যোগাযোগ করা হলো ইঞ্জিনিয়ারের সাথে যে কেন এটা হচ্ছে, তখন যেটা বললো যে ও একবার বামে দিবে একবার ডানে দিবে, একবার বামে রাখবে একবার ডানে রাখবে, এই যে মোশন চেঞ্জটা হলো, এর ফলে দেখা গেল তার কি আর ইনজুরিটা থাকছে না। আমি কি বোঝাতে পারছি তোমাদেরকে কথাটা? জি স্যার। এই যে ভাইব্রেশনের একটা টার্ম আসছে, ভাইব্রেশন, আমাদের খেয়াল করো এই যে ক্যাম্পাসে ঘাস কাটে, কিছু কিছু জিনিস কাটার দেখবা পিঠের মধ্যে মেশিনটা আর কাটারটা হাতে, তোমরা দেখেছো নিশ্চয়ই, পিঠের মধ্যে মেশিনটা থাকে জি স্যার, এবং দেখতেছি। হাতে কাটারটা থাকে, কাটতেছে। এই যে পিঠের মধ্যে মেশিনটা কন্টিনিউয়াস ভাইব্রেট করছে, ওর কিন্তু এখন না হলেও সার্টেন এজ পরে ওর বডিতে এটা এফেক্ট করবে। আমি জাপানেও দেখেছি একই সিস্টেমে, একই সিস্টেমে ঘাস কাটার মেশিন জাপানেও আছে। তারা যেটা করেছে মেশিনটাকে তারা কাঁধে পিঠে একটা ঝোলার মতো করে নিয়েছে, যাতে করে পিঠের সাথে মানে বডির সাথে মেশিনের ডিরেক্ট কোনো কন্ট্যাক্ট নেই। ঠিক আছে, খুব সিম্পল একটা পার্থক্য তারা করে রেখেছে। এর ফলে কি মানে আমাদের তো কেস স্টাডি করার সুযোগ হচ্ছে না, দেখা যাবে যে এই ব্যক্তির থেকে ওই ব্যক্তি ফিজিক্যাল স্ট্রেংথটা আরো প্রলং করবে, জাস্ট একই রকম একটা সিনারিওর ক্ষেত্রে। ঠিক আছে, তো এই দুইটা এক্সাম্পল দিলাম। আমরা একটা ভিডিও দেখবো এখন, ভিডিওতে আমরা ইন্ডাস্ট্রিয়াল কিছু অ্যাক্টিভিটিস দেখব, যার ফলে আমরা বুঝতে পারবো ডেফিনেটলি যে কিভাবে আর্গোনমিক মানে আর্গোনমিক্যাল আইডিয়াটা কোথা থেকে এসছে এবং সেটা কিভাবে অ্যাপ্লাই করা যায়। আচ্ছা, এটা তোমরা কি মিউজিকটা শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। ফ্যান্টাস্টিক, একটু দেখো। Today I will be taking you through a short video on workplace ergonomics. But before we get started, let's talk about what ergonomics means. What is ergonomics? Ergonomics is defined as the science of fitting a workplace to the worker's needs. In other words, it's about the body's position you have during everyday tasks, from how you stand, bend, lift, reach, push, or pull. The goal is to increase efficiency and productivity while decreasing discomfort. And over the long term, practicing good ergonomics reduces the risk of serious tissue injuries. According to the Bureau of Labor Statistics, ergonomics-related injuries accounted for over 380,000 days away from work in 2013. 1 out of every 3 cases were because of an ergonomics issue. More specifically, these injuries related to our back, which was 79% of work environment injuries for the 25 to 64 age group.
The data tells us that ergonomics is a serious issue and it can affect people at almost any age. But by having ergonomics knowledge, you will make your day safer, more productive, and happier. Now that you know what it is and why it's important, I'll show you how you can use an understanding of basic biomechanics to improve your ergonomics at work. Standing is the first body position we will address. It is a great place to start because it is simple, yet most people do it incorrectly. Standing incorrectly can lead to sore feet and swollen legs. However, we can avoid this by adjusting our body position. Most importantly, choose shoes that are comfortable, provide arch support, and give your toes freedom to move. Safety toe shoes are crucial for working in a shop environment. Once you find proper shoes, establish a comfortable standing position by bearing your weight primarily on the balls of your feet. Standing for a long period of time can increase the amount of pressure on your feet, eventually leading to soreness. We can avoid this by shifting our weight from either our heels to the toes or from one foot to another. Finally, let your arms hang naturally at your sides and keep your back and shoulders pulled backwards. Next, if you are standing to perform a task, make sure the work is facing you. Remember to not twist at the waist and keep the work to a comfortable height. This way, you do not have to bend your back to reach it. Everything should be within a comfortable reach from your standing position. When it comes to lifting, the heavier something is, the greater the risk. That's why our policy is no person should lift over 50 pounds by themselves. But even lifting less than 50 pounds risks strain if done incorrectly. Here are some safety tips to keep in mind. First, have a wide base. Your feet should be shoulder width apart. Second, instead of leading with your head and shoulders, push the pelvis back, then bend at the knees. Keep your back straight so the force from the lift does not transfer to the muscles of your back. Once you've lifted the object, keep your elbows in and the load close to your body. This will give you greater stability by bringing your center of gravity close to your feet. By bringing in your elbows, you are letting your bicep muscle do the heavy lifting, which will make the load easier to carry. The same ergonomic thinking that goes into lifting applies to both pushing and pulling. Use your largest muscle group to make the task as easy as possible. For that reason, it is usually better to push than pull. That's because you can use your legs and keep your back straight. Here's how that should look. Position your feet shoulder width apart. Then take half a step forward with your dominant foot and bend your knees slightly. Keep your other leg straight. Then, check that the head, shoulder, and hips are facing the same direction. When you're ready, lean towards the object, but keep your back and neck straight. Put both hands on the object and begin to apply an even amount of force from both hands. Let your body weight do the work. If you need more force, use the muscles in your rear legs. Pushing rather than pulling is always the safer way to move a load. Most importantly, never pull something that is out of position, low to the ground, high up, requires you to twist your body, or is too heavy to move comfortably. If pulling doesn't feel smooth, comfortable, and easy, stop immediately and find a different method. Believe it or not, you probably have been using a ladder improperly. Overreaching, standing 2 steps from the top, and carrying tools while climbing might seem harmless at the time, but it can lead to serious ergonomic injuries. Avoid poor ladder ergonomics by choosing the right ladder size and type. For example, if you're tempted to stand on the top steps of a ladder to do your task, get a taller ladder. Give yourself the stability and comfortability by standing at mid-height instead of the top of the ladder, which is the most unstable. Keep in mind, a fall of 6 feet is enough of a distance to cause injury or death. Lastly, make sure you evaluate the right body position for every task. If you can't bring the work onto a table for a comfortable body position, then you'll need to bring your body to the work. For example, I need to use this power tool to assemble parts on this sub-assembly position below me.
Instead of crouching or bending at the hips to start drilling, I can take an ergonomic mat, set it in front of the work, and rest my knees on it. In this position, my head, neck, and back are straight. My arms are in a comfortable position, and I can avoid putting stress on my lower back and knee joints. Yes, this takes a little bit more time, but it will keep me out of the doctor's office. The same applies for doing work above me. Rather than reach over my head, putting strain on my back, I can get a step stool or a boom lift to put my body in position to do the work comfortably at shoulder height. Remember, the reason for ergonomics is to reduce stress and eliminate injuries wherever you are. So take advantage of the lessons you learned from this video in the shop and at home. I'm Sean Jones II, safety intern here at ASC. I hope you enjoyed this video. We'll see you in the next one. ওকে, আমার মনে হয় তোমরা সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেছো এবং বুঝতে পেরেছো যে আমাদের যে অ্যাক্সিডেন্টস গুলো হয় ইউজুয়ালি ইন্ডাস্ট্রিতে, আর্গোনমিক্স কিন্তু সেই অ্যাক্সিডেন্ট নিয়ে কোনো কথা বলছে না। আর্গোনমিক্স বলছে যে রিপিটেটিভ ওয়ার্কে, আউট অফ রিচ ওয়ার্কে, যেখানে স্ট্রেস গেইন করতে 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 একজন মানুষ ইনজুর্ড হয়ে যাচ্ছে, সেগুলোকে আমরা বন্ধ করছি, সেগুলোকে আমরা রেকটিফাই করছি। ঠিক আছে, আমাদের টার্গেট হচ্ছে সেটাই। এটা গেল শুধু বডি পজিশন এবং তোমার যে কোনো একটা টুলস এর সাথে আমার যে ইন্টারেকশন, সেইটা। টেম্পারেচার একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্ট, এবং তোমার কারণ টেম্পারেচারের উপর স্ক্রিনে কাজ করছো তুমি, লাইট একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। তোমার আইয়ের ব্লিঙ্ক অফ আই, তুমি খেয়াল করে দেখো, তোমার চোখ তখনই ব্লিঙ্ক করে যখন তুমি ইনকমফোর্টেবল ফিল করছো, খুব ধোঁয়া, হ্যাঁ, বা তোমার সিক লাগছে, তুমি যখন ইনকমফোর্টেবল ফিল করছো তখন তুমি ব্লিঙ্ক করছো। ব্লিঙ্ক অফ আই ক্যান অকার এ ডেঞ্জার। ওকে, সো এগুলো থেকে আমাকে দূরে থাকতে হবে। আরেকটা জিনিস খেয়াল করো, এই যে কোনো একটা রুমে ইন্ডাস্ট্রিতে ঢুকলে তুমি দেখবা এন্টার টার্মটা লেখা থাকে গ্রিন, এক্সিটটা থাকে রেড। এটাও কিন্তু একটা আর্গোনমিক অ্যাপ্রোচ। কেমন? আমি ঢোকার সময় তাড়াহুড়া না করলেও বের হওয়ার সময় আমার তাড়াহুড়া হতে পারে, কিন্তু কোনো একটা সার্টেইন অ্যালার্মিং সিচুয়েশনে কিন্তু তোমাকে এক্সিটের রাস্তাটা সবার আগে চোখে পড়তে হবে, এবং দ্যাটস ওয়াই দ্য লাইট উইল বি ইলুমিনেটেড উইথ রেড কালার। এটা তোমার খুব দ্রুত তোমার চোখে আসবে। ঠিক আছে, তো এই বিষয়গুলো সবগুলো মিলিয়ে আসলে ক্লাস লেকচারটা তৈরি করা আছে। তোমরা জাস্ট পুরোটা মানে শীট বাই শীট পড়লেই বুঝতে পারবে, এখানে তেমন আন্ডারস্ট্যান্ডিং এর কিছু নাই। বাট একটা জিনিস মাথায় রাখবা, আর্গোনমিক্স কাজ করতেছে কোন অংশটা নিয়ে। ঠিক আছে, হ্যাজার্ড আর আর্গোনমিক্স এই দুটো কিন্তু ডিফারেন্ট ইস্যু। আমি ফায়ার হ্যাজার্ডের জন্য ফায়ার হাইড্রেন্ট রাখলাম, সেইটা এক বিষয়, আর আমি কাজ করছি আবার টুল ইউজ করছি, সেগুলোতে আমার বডি পজিশন, আমার দুটোই কিন্তু ইনজুরিয়াস, দুটোই কিন্তু আমার জন্য ক্ষতিকর। বাট একটা আমি না চাইলেও হয়ে যেতে পারে, অ্যাক্সিডেন্ট যেটা, হ্যাঁ, আর যেটা আমি চাইলেই রিডিউস করতে পারি। ঠিক আছে, সেটা নিয়ে আমাকে ওয়াকিবহাল থাকতে হবে, এবং এগুলোকে রিমুভ করাটাই হচ্ছে এই আর্গোনমিক্যাল অ্যাপ্রোচ। আমি কি বোঝাতে পারলাম তোমাদেরকে? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আমি লেকচারটা এখানেই শেষ করতে চাচ্ছি। তোমরা, আমি এই গতকালকে স্লাইড, আজকে স্লাইড, এই সবগুলো পাঠিয়ে দেব। আর তোমাদের ক্লাস যখন স্টার্ট হবে, মানে ক্লাস বলতে যখন ক্যাম্পাসে আসবা, তখন প্রয়োজনে একটা বা দুইটা রিভিউ ক্লাস নিব, কোনো সমস্যা নাই। আমার টপিক কভার করুক বা অন্য স্যারের, উনি যে পার্ট নিচ্ছে সেখানে যদি কোনো তোমাদের প্রবলেম থেকে থাকে সেটাও তোমরা ডিসকাস করতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, আমি হ্যাপিলি তোমাদেরকে যতটুকু পারি সাপোর্ট দিয়ে যাব, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ঠিক আছে, যেখানেই থাকবা সাবধানে থাকবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা, কেমন? এই আর কি। ইনশাআল্লাহ স্যার, দোয়া করবেন। অবশ্যই ভালো থাকবা। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।